সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ফুটবলের মামুনুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। মামুনুল ইসলামের সাথে কথা বলবো, কিন্তু তার আগে দেশ বিদেশের সব খেলার খবরগুলো এক নজরে জানিয়ে দিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং শুনছিলেন শিরোনামে যে গুরুতর অসুস্থ তামিম ইকবালের দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করছি আমরা। তামিম বাংলাদেশের ক্রিকেটের অসংখ্য জয়ের নায়ক এবং ভালো পারফরমেন্স উপহার দিয়েছেন, বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন। তার সুস্থতা আমরা চাই, খুব দ্রুত তিনি সুস্থ হয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরে আসুক, সেই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করছি। এবং আজকে আমরা যদিও ফুটবল নিয়ে কথা বলবো, কিন্তু তামিমের অসুস্থতার আপডেটগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো আমাদের এই বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমাদের সঙ্গে মামুনুল ইসলাম আছেন। আমরা বাংলাদেশের ভারত বাধা নিয়ে কথা বলবো। সেখানে কাল ম্যাচ, এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ সি গ্রুপে। সেই ম্যাচে বাংলাদেশ কেমন করতে পারে সব নিয়ে আলোচনা হবে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। মামুন, প্রথমেই জানতে চাই যে আসলে তামিমের কথাই বলি যে তামিমও আপনাদের চিটাগাংয়ের ছেলে, আপনিও চিটাগাংয়ের ছেলে। তামিমের জন্য নিশ্চয়ই আপনারও খারাপ লাগছে এই। স্বাভাবিক। কিছুক্ষণ আগে দিলু ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে নিউজটা দেখতে পেলাম। আসলে দোয়া করি যে খুবই তাড়াতাড়ি ফিরে আসুক, এমন কিছু জানি অসুস্থ বড় ধরনের না হোক। আই থিঙ্ক সবার দোয়া তার প্রতি আছে, সে সুস্থভাবে ফিরে আসবে খেলার মাঠে, এটাই অবশ্যই আমরা চাই। পুরো বাংলাদেশের দোয়া তার জন্য আছে। যেটা আমরা ফুটবল নিয়ে আলোচনা করতে চাই যে কালকে বাংলাদেশের ফুটবল একটা বড় ম্যাচ। এই ম্যাচটাকে আপনি আসলে কিভাবে দেখেন? বাংলাদেশ ফুটবল খেলছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলেছে গত বছর, কিংবা তার আগে অন্যান্য টুর্নামেন্টগুলো খেলছে, কিন্তু এবারের ম্যাচটাকে ঘিরে যেভাবে আলোচনা হচ্ছে কিংবা আশা দেখছে মানুষ, সেটা কি খুব বেশি প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে, ভালো নাকি খারাপ, সেটা কোন দিকে আপনি দেখেন? দেখেন, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ আমাদের না, আমাদের আগে থেকে স্বাধীনতার পরে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ ছিল। ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান, এসব ম্যাচ ছিল হাইলাইটসের ম্যাচ এবং হাই ভোল্টেজ ম্যাচ, 50-50 ম্যাচ। কেউ একতরফাভাবে ম্যাচ জিতে যাবে, সেটা কখনো হয়নি। এবারেরটা হলো ভিন্ন রূপ ধারণ করছে বিকজ অফ হামজা। আপনার সব কিছু ফেস বলেন, যেটাই বলেন, সব কিছুর সামনে কিন্তু হামজাকে ঘিরেই আমাদের স্টার্টিংটা। কেন হামজাকে? বিকজ হামজা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে এবং সে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার। তো এটাই আমাদের বড় শক্তির একটা জায়গা। আমি মনে করি যে এটা আমাদের জন্য আমাদের একটা শক্তির জায়গা। আমরা সবাই বলি, অনেকে বলি ফুটবল একজনের খেলা না, ফুটবল টিম গেম। তারপরও আমি বলবো যে যখন আপনার টিমে একজন ওই লেভেলের প্লেয়ার থাকবে, আপনার টিমের স্ট্রেংথ অটোমেটিকলি বাড়বে এবং প্লেয়াররা মোটিভেট হবে। এই যে এখন বাংলাদেশের মানুষগুলি এই যে ম্যাচটা নিয়ে যে মানে একটা আনন্দের সাইড, যে ম্যাচ আমরা জিতবো কাকে ঘিরে? হামজাকে ঘিরে। আচ্ছা, এটা আমাদের জন্য গুড সাইড। আপনি খারাপ সাইড, নেগেটিভ সাইড চিন্তা করার কিছু না। আপনাকে সবসময় ভালো সাইড যদি আপনি মিস করেন, তখন আপনাকে খারাপ সাইড আপনি যে কোনো ধরনের ধরতে পারবেন। আমি মনে করি এটা আমাদের জন্য ভালো সাইড, যে আমরা খেলার আগে আমরা জিততে চাচ্ছি। আমরা কোনো সময় মানে এই ধরনের 50-50 ম্যাচ আপনি মাঠে যাওয়ার পর যে সবচেয়ে বেস্ট পারফর্মটা করবে, সেটাই আমরা ম্যাচ জিতে, ওই টিমই জিতে। খুব কম টিম আছে যে বেস্ট পারফর্ম না করে জিতে, যেটাকে লাক ফেভার বলে তাদের। আমি বলবো এই ম্যাচটা হচ্ছে আপনার এই ম্যাচটা ইন্ডিয়ার সব দিক দিয়ে আমাদের দিকে এগিয়ে থাকবে। কারণ হচ্ছে ইন্ডিয়ার হোম গ্রাউন্ড। ইন্ডিয়া বিগত ম্যাচগুলিও যদি আপনি চিন্তা করে দেখেন, লাস্ট 2-1 ম্যাচও ইন্ডিয়া এক ম্যাচ ড্র, লাস্ট ম্যাচ মনে হয় তারা আমাদের সঙ্গে ইন্ডিয়ার ফেসে লাস্ট ম্যাচ ইন্ডিয়া জিতেছে, লাস্ট মালদ্বীপের সঙ্গে জিতেছে। এর আগে আবার অনেক দিন জিতেনি আমাদের সঙ্গে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া লাস্ট ম্যাচ ইন্ডিয়া জিতেছে। তার আগের ম্যাচ সল্টলেকের ড্র ছিল। সবকিছু মিলে আমি বলবো যে আমাদের প্রেশারও ইন্ডিয়ার, আমাদের কোনো প্রেশার না। তাদের হোম গ্রাউন্ডে খেলা, এটা তাদের একটা বেনিফিট। আমাদের উচিত ওই বেনিফিটটা কাজে লাগানো, তাদের হোমে তাদেরকে হারিয়ে আমাদের মাটিতে আসা। আচ্ছা, এটা আমাদের জন্য সবচেয়ে এটা হবে কি জানেন, আপনি এশিয়া কাপের এই গ্রুপ ম্যাচে আমি মনে করি যে এই গ্রুপ ম্যাচে এটা খুব কাজে দিবে। আবার আমাদের অনেক প্লেয়াররা, দেশের বাইরের প্লেয়াররা আসার ট্রাই করতেছে। 30 জন একটা লিস্ট তৈরি হচ্ছে। ওখান থেকে যদি আপনি কিছু ভালো প্লেয়ার পান, তাহলে আমাদের একটি স্ট্যান্ডার্ড কিছুটা হলো বাড়বে এবং আমাদের প্লেয়ারদের সবার টিমের মধ্যে করার ফাইটিং টেন্ডেন্সিটাও বাড়বে। আপনি তখন লট অফ প্লেয়ার পাবেন, প্রত্যেকটা পজিশনে 2-3টা করে আপনি প্লেয়ার পাবেন। তখন আপনার জন্য ইজি একটা টিম করতে। যখন আপনার একটা পজিশনে 3টা প্লেয়ার থাকবে, এটা চ্যালেঞ্জ, বাট আপনার জন্য ইজি। আপনি তো তার ব্যাকআপ পাচ্ছেন, যেটা
অন্য কোনো সময় ছিল না। যেমন বেশিরভাগ আমাদের নাম্বার 9-এ কোনো ব্যাকআপ নাই, আর নাম্বার 9-এ তো প্লেয়ার নেই। তখন যখন নাম্বার 9 চলে আসবে 2-3 জন, তাইলে আপনার তো ব্যাকআপও রেডি হয়ে যাবে। তো তখন একটা কম্পিটিশনের মধ্যে টিমের একটা স্ট্যান্ডার্ড বাড়বে। আমি বলবো না যে এক এক দিনে সব কিছু চেঞ্জ হবে, আপনাকে সময় দিতে হবে। এই একটা ম্যাচ আমরা সবাই চিন্তা করতে এই ম্যাচ নিয়ে হামজাকে নিয়ে, আমার মনে হয় যে হামজাকে নিয়ে আরো বেশি চিন্তা করো। অনেক ম্যাচ, এই পুরো এশিয়া কাপ আছে, বাছাই আছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই বাছাই থাকবে, তারপর হলো আমাদের সাফ ফুটবল থাকবে। সবকিছু মিলে আপনি রেজাল্টটা পাবেন 4-5-6 ম্যাচ পর বা 10 ম্যাচ পর। আপনি ভালো দিকগুলি আপনার চোখে পড়বে। আচ্ছা, এমনিতে যদি বলি যে হামজাকে নিয়ে আমার এটা সবসময় সবার কাছেই প্রশ্ন যে একা হামজা তো আসলে বদলে দিতে পারবে না, সেটা সবাই বলছেন, কিন্তু হামজার উপরে এই ফোকাসটাকে আসলে খুব বেশি দলের প্লেয়ারদেরও কি নির্ভরতা বেড়ে যাবে কিনা তার প্রতি? আপনাকে জিততে হলে প্রত্যেকটা পজিশনে বেস্ট পারফর্ম করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আপনাকে হামজাকে সাপোর্ট করতে হবে। আপনি যখন দেখবেন, আপনি যদি বলেন ওয়ার্ল্ড কাপ স্টার্টিং হওয়ার পরে মানে স্টার্ট হওয়ার সময় আর্জেন্টিনা হারছে সৌদির সঙ্গে, আর্জেন্টিনার স্ট্রেংথ কে? লিওনেল মেসি। হ্যাঁ, তো স্ট্রেংথ পুরো আর্জেন্টিনার টিম। আমরা বিগত ওয়ার্ল্ড কাপগুলিতে আর্জেন্টিনার খেলা যখন দেখেছি, আমরা দেখছি মেসি একাই টানতে। আর এই ওয়ার্ল্ড কাপটা দেখছি ভিন্ন, সবাই মেসিকে সাপোর্ট করছে প্রত্যেকটা পজিশন থেকে। তাহলে আমরা তো নিজের চোখে ম্যাচগুলি দেখতেছি, বুঝতেছি, অ্যানালাইসিস করতেছি। প্লেয়াররা তো ম্যাচ দেখলে যার যার পজিশনে সে দেখে। আমাদের করণীয় কি থাকবে? আমাদের করণীয় থাকবে আমরা হামজাকে সাপোর্ট করি। ও যে লেভেলের ফুটবল খেলতে পারবো, আমরা ওই লেভেলে খেলতে পারবো না, বাট আমরা ওই লেভেলটুকুর কাছাকাছি তো যেতে পারবো। ওইটুকু সাপোর্ট আমাদের প্রত্যেকটা পজিশনে, যদি প্রত্যেকটা প্লেয়ার বেস্ট পারফর্ম করে আর আমরা সুযোগগুলি পেলে সুযোগগুলি কাজে লাগাতে পারলে, আমি মনে করি ম্যাচ আমাদের সাইড হবে। আমরা আবার আপনার কাছে ফিরবো। আমরা বলছিলাম বিয়ন্ডের শুরুতে যে গুরুতর অসুস্থ তামিম ইকবাল এই মুহূর্তে গাজীপুরের হাসপাতালে, তামিমের যে হাসপাতালে ভর্তি আছেন সেখানে আছেন আমাদের গাজীপুর প্রতি সহকর্মী রফিকুল ইসলাম। আমরা একটু তার কাছ থেকে জানতে চাই যে রফিক ভাই কি অবস্থা, জানাবেন আমাদেরকে যে তামিমের শারীরিক অবস্থার সবশেষ কোনো আপডেট জানা গেছে কিনা, তিনি সুস্থতার পথে আছেন কিনা, কিংবা কথা বলতে পারছেন কিনা, কিংবা ঢাকায় তাকে নিয়ে আসা হবে কিনা, আমরা অনেক কিছুই জানতে চাই আপনার কাছে। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তাকে নিবিড় পর্যবেক্ষণে আসলে রাখা হয়েছে। তো অসমর্থিত সূত্রে আমরা জানা গিয়েছে তার হার্টে আসলে ব্লক ধরা পড়েছে। সেই হার্টে যে ব্লক ধরা পড়েছে সেখানে রিং করানোর কাজ চলছে, সেটি কিন্তু আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। তো আমরা কিছুক্ষণ আগে মূলত হাসপাতালের সামনে এসেছি। তো আপনি জানেন যে পিকেএসপিতে আসলে তামিম ইকবাল যে প্রিমিয়ার লিগ খেলা চলছে, সেখানে খেলার সময় তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। ব্যথা অনুভব হওয়ার পরে কিন্তু তামিম ইকবালকে মূলত যে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেই মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেইখানে তিনি এই মুহূর্তে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে। তবে আমরা যে আসলে ক্রিকেট টিমের কারোর সাথে কিন্তু এখন পর্যন্ত কথা বলতে পারি না, যেমন কথা বলতে পারলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে কী অবস্থায় আছে এবং তাকে এখানে চিকিৎসা দেওয়া হবে নাকি উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়া হবে, সেই সমস্ত বিষয় কিন্তু এখনও আমরা স্পষ্ট না, এবং স্পষ্ট হওয়ার পরই কিন্তু আমরা সেটি জানাতে পারবো। তো আমরা যতটুকু জানতে পেরেছি তামিম ইকবালের ইতিমধ্যে কিন্তু একটি ব্লক ধরা পড়েছে এবং সে যে ব্লক ধরা পড়েছে সেই ব্লকের জন্য তার রিং করাবে এবং রিং করানোর কাজটি সেটি আসলে চলছে, সেটি আমাদের অসমর্থিত একটি সূত্র জানিয়েছে। এখানে আসার পরই তামিম ইকবালকে আসলে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় এবং সেই নিবিড় পর্যবেক্ষণে তিনি এখনও আছে এবং পরবর্তী আপডেট আমরা সেটাই এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে রফিকুল ইসলাম। পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে আরও আপডেট জানানোর চেষ্টা করব। তামিম ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এবং অসমর্থিত সূত্রে জানাচ্ছিলেন যে তার হার্টে ব্লক ধরা পড়েছে, সেটা এনজিওগ্রাম করা হচ্ছে সেখানেই, এমনটাই তিনি বলছেন। আমরা আবারও ফিরতে চাই ফুটবলের আলোচনায়। হামজাকে ঘিরে অনেক আলোচনা হচ্ছে, ভারতে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া না পাওয়া নিয়েও আলোচনা হচ্ছে, কিন্তু এমনটা প্রত্যাশিত ছিল টিম ম্যানেজমেন্ট থেকেও বলা হচ্ছে এবং 48 ঘন্টা আগে স্বাগতিকরা এমন কোনো সুযোগ সুবিধা দিতে বাধ্যও নয়, সেটা ফিফা এবং এফসির গাইডলাইন অনুযায়ী যদি আমি বলি। এই জিনিসটার একটু পরিকল্পনার অভাব, অনেকেই বলছেন যে ফুটবল ফেডারেশন আগে থেকে কেন জিনিসটা দেখে আসেনি, কিংবা কোথায় অনুশীলন করবে, কোন জায়গায় থাকবে, কি করবে, সেই জিনিসটা আগে দেখে আসা উচিত ছিল। আপনার কাছে কি মনে হয় যে এটা পরিকল্পনার ঘাটতি, নাকি ভারত যে পরিকল্পনা করেছে বাংলাদেশকে বিপদে ফেলতে কিংবা বিপাকে ফেলতে, সেই জায়গায় তারা সফল? ফার্স্ট আমরা তো ইন্ডিয়াতে নতুন না, ইন্ডিয়াতে আমরা অনেকবার খেলতে গেছি, অনেক ধরনের ফেজ আমরা করেছি। আর আপনি যেটা বলছেন ইন্টারন্যাশনাল ফিফা রুলস, এএফসি রুলসে আপনাকে 48 ঘন্টা আগে ইন্ডিয়ার সব সুযোগ সুবিধা দিবে।
তার আগের যে আমরা 4 দিন আগে গেছি তার 48 এর আগের 48 ঘন্টা আমাদের কি করতে হবে, আমাদের বোঝা উচিত তাদের কাছ থেকে আমরা কোনো সাপোর্ট পাবো না। ফার্স্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে আমাদের পরিকল্পনার তো কিছুটা অভাব ছিল, যে আমরা মাঠ ঠিক করা এগুলো। আমি অ্যাজ এ টিম ন্যাশনাল টিমের খেলার ক্ষেত্রে আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, যে আমরা মাঠ পাবো না, টাইম 45 মিনিটসের বেশি পাবো না। স্টেডিয়াম ধরেন আমাদের ট্রেনিং সেশনের মাঠ দিবে 2-3 ঘন্টা দূরে, এগুলো আপনাকে ফেস করতে হবে। এগুলো ফেস আপনি যখন ইন্ডিয়াতে এগুলো ফেস করতে যাচ্ছেন, তা আপনাকে স্টার্টিংয়ে এখান থেকে চিন্তা করা উচিত আমার ক্লাবের পাশে মানে হোটেলের পাশে কোন মাঠটা কাছে থাকবে, কোন মাঠটা আমি ব্যবহার করতে হবে, এগুলো ঠিকই আপনাকে প্ল্যানিং করে স্টার্টিং করতে হবে। নাহলে তো আপনি এই ধরনের ফেস করবেন। এই ধরনের ফেস করা মানে আপনার টিমের মধ্যে একটা প্রভাব পড়া, এটা টিমের মধ্যে মানলি মেন্টালি প্রভাব পড়বে। কারণ আমরা এক ফ্লো থেকে যাচ্ছি, ওখানে ফ্লো একটা বাধা আসবে, ওই ফ্লোতে আমাদের পড়তে হবে, প্লেয়ারদের এই মেন্টালি একটা ডিস্টার্ব হইতে হবে। তাহলে আপনার মেন্টালি ডিস্টার্ব না হতে হবে, আমাদের প্ল্যানিংটা সুন্দরভাবে করে যাওয়া উচিত ছিল, ওইটা একটা মিসিং। সেকেন্ড হচ্ছে আমাদের দেশে যারা খেলতে আসে আমরা তাদেরকে কিভাবে গ্রহণ করি। দেখবেন ইন্ডিয়া একদিন আগেই আসবে, তার একদিন আগে এসে ওয়ার্ম আপ করবো, আমাদের পরের দিন ম্যাচ খেলবে, এটাই হইতে পারে। তার আগে আসলে আমাদের এটা দেখার বিষয় না। বাট আমাদের তো মাঠ, তাদের ভালো মাঠ না দিলে তাদের রিপোর্ট করে, আমাদের যে জিনিসটা করা উচিত একটা রিপোর্ট করা, এটাকে আমরা মানে পারফেক্টভাবে করতেছি নাকি। কারণ একটু নতুন কিছু নয়, এগুলো আপনাকে ফেস করে আপনাকে খেলতে হবে। বাট আপনার এই ফেসটা কেন প্লেয়াররা নিতে হবে, প্লেয়ারদের কাছ থেকে এই বাধাটা কেন প্লেয়ারদের অনুভব করতে হবে। আপনি ম্যাচ একটা ম্যাচ জিততে যাচ্ছেন, এমন একটা ম্যাচ আপনি খেলতে যাচ্ছেন যে আপনি ফার্স্ট ম্যাচ জিতার পর আপনার পুরো ব্যাক সিনারিও চেঞ্জ হবে। হ্যাঁ, ফুটবলই চেঞ্জ, আমাদের ফুটবলও চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ম্যাচ জিতলে। আপনার কারণ একটা জিনিস যে আপনি স্পন্সর আমরা 12 বছর পাই না বললো, আমরা স্পন্সর পাইছি। হামজা আসার পর অনেক কিছু চেঞ্জ হচ্ছে, আরো কিছু চেঞ্জ হবে যদি হামজা চাই। কারণ ন্যাশনাল টিমে অনেক কিছু চেঞ্জ দরকার, যেগুলো আমরা আমাদের প্লেয়াররা, ন্যাশনাল প্লেয়াররা আমরা বলে কোনো কিছু চেঞ্জ করাইতে পারি না। টিম থেকে আমরা চলে যাব, বাট চেঞ্জ হবে না। বাট এখন তো চেঞ্জ হওয়ার সুযোগ আছে, আপনি তাই হামজাকে টিম থেকে বাদ দিতে পারবেন না এখন। হ্যাঁ, এটাই সত্য, এটাকে আপনাকে মেনে নিয়ে চলতে হবে। দেড়শো আপনাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে, চেঞ্জগুলি সুন্দরভাবে হোক, আমরা চাই এটা একটু সুন্দরভাবে হোক। আর এই ধরনের প্রবলেম আপনি ফেস করতে হবে, জানা সত্ত্বেও আপনি জিনিসটা ফেস কেন করছেন সেটা একটা দেখার বিষয়। ওখানে নিশ্চয়ই কোনো একটা ঘাটতি ছিল কোনো একটা জায়গায়, আমি বলবো না এটা ম্যানেজমেন্টের ফল, বাট এটা আসলে ঘাটতি ছিল। আর এই জিনিসটা প্লেয়াররা কেন অনুভব করবে, ফিল করবে, কারণ আপনি তো একটা ম্যাচ জিততে যাচ্ছেন, আর এই ম্যাচ দেখার জন্য সবাই যাচ্ছেন, এই ম্যাচকে ঘিরেই আপনাদের সবকিছুই প্ল্যান। তো আপনি এই ধরনের ম্যাচে আপনার কি করণীয় থাকতে হবে, ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট আপনার প্লেয়ারকে আপনাকে দিতে হবে। আমরা তো আসলে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট পাই না, আমরা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট পাইলে আমরা ওই লেভেলটুকু যাওয়ার জন্য রেডি থাকতাম। আমরা তো আসলে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট কোনো দিক দিয়ে পাই না। আমরা ক্লাব লেভেলও বলি প্রফেশনাল, আমরা কিন্তু হাফ প্রফেশনাল, ফুল প্রফেশনাল, লিগ খেলে প্রফেশনাল। দেড়শো আপনাকে অনেক কিছু চেঞ্জের ব্যাপার আছে। আমি বলবো যে এই জিনিসটা আসলে মাথা থেকে বাইরে আমাদের ফোকাসটা সবচেয়ে বেশি মাঠে করানো উচিত। মাঠে ভালো রেজাল্ট কীভাবে আসবে, প্লেয়ারদের আরও বেশি রিল্যাক্স দেওয়া উচিত এবং তাদের ফিল করানো উচিত এই ম্যাচ জিতার পর আমাদের কী জিনিসগুলি চেঞ্জ হতে পারে। ফিউচার প্রজন্ম তোমাদের থেকে কী, তুমি ফিউচার প্রজন্মের জন্য কিছু করে যাও, যেটা আমরা করতে পারি তারা করার সুযোগ তো আসছে, সুযোগ করে তাদের হাতে মনে করছেন যে ভবিষ্যতের বাংলাদেশ ফুটবলকে চেঞ্জ করার সুযোগ। আমরা আরো কথা বলতে চাই মামুনুল ইসলামের সঙ্গে, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হবে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ভারত মিশন নিয়ে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুনুল ইসলামের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আমরা একটু ভারতের শিলংয়ে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী ফয়জুল ইসলাম আছেন সেখানে এই ম্যাচ কভার করতে। ফয়জুল, কালকে ম্যাচ, আজকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়েছে কিছুক্ষণ আগে, আমরা জানি দুই দল আসলে কি বলছেন সেটা আমরা একটু জানতে চাই। এবং আজকে বাংলাদেশ দলের অনুশীলন কখন, এবং মূল মাঠ নিয়ে অনেক কথা হয়েছে, আজকে বাংলাদেশ নিশ্চয়ই মূল মাঠে প্র্যাকটিস করবে, সেটা কখন এবং সে সম্পর্কে একটু জানাবেন। ফয়জুল। রেজওয়ান, মূল মাঠের বিষয়ে যদি আগে বলি, যে মূল মাঠ নিয়ে কিন্তু গতকাল থেকে বাংলাদেশের অফিসিয়ালি আসলে এই ট্যুরটা শুরু হয়েছে। এর আগে ট্যুরটা ছিল আসলে নিতান্তই বাউফের উদ্যোগে, সেক্ষেত্রে অসহযোগিতা আমরা লক্ষ্য করেছি এবং আসলে মাঠ পাওয়া না পাওয়া বাংলাদেশ চেষ্টা করেছে। যেমন বিশেষ করে গতকাল থেকে যেহেতু অফিসিয়ালি শুরু হয়েছে ট্যুরটা, চেষ্টা করেছে বাংলাদেশ যেন মূল মাঠে অনুশীলন করতে পারে এবং এটা বিএফএফ সভাপতি পর্যন্ত কিন্তু বিষয়টি গড়িয়েছে। তবুও শেষ পর্যন্ত গতকাল
মূল মাঠে অনুশীলন করার সুযোগ হয়নি। আজ হবে, আজ স্থানীয় সময় সন্ধ্যা 7টা, বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় কিন্তু বাংলাদেশ মূল মাঠে অনুশীলন করবে। এর আগে ভারত দল করবে মূল মাঠে অনুশীলন। আর রেজওয়ান, এইমাত্র দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষ হলো এবং দুই দেশের কোচ এবং ফুটবলারদের কথা অলমোস্ট সেম, কারণ দু দলই জিততে চায়, দু দল 3 পয়েন্টের জন্য খেলবে এবং দু দলেরই সতর্ক প্রতিপক্ষের মেইন প্লেয়ারকে নিয়ে, অর্থাৎ বাংলাদেশ সতর্ক ভারতের সুনীল ছেত্রীকে নিয়ে, ভারত সতর্ক বাংলাদেশের হামজা চৌধুরীকে নিয়ে, এবং সেক্ষেত্রে দু দেশের পয়েন্টের পার্থক্য রয়েছে 59। কিন্তু দু দলের যে কথা বলছিলাম একই কথা, আসলে কোনো দলই বলছে না যে আসলে র্যাঙ্কিংটা এখানে ম্যাটার করবে। বাংলাদেশ বলছে র্যাঙ্কিং বিষয় হবে না, জামাল ভুঁইয়া বলছেন, কোচ কাবরেরা বলছেন এটি বাংলাদেশের সর্বকালের সেরা স্কোয়াড এবং র্যাঙ্কিংটা সমস্যা হবে না। এবং ভারতও সে কথা বলছেন, ভারতের কোচও কিছুক্ষণ আগে কথা বলেছেন, অধিনায়ক দুঃখিত ফুটবলার কথা বলেছেন, তারা বলেছেন র্যাঙ্কিংয়ে তারা দেখছেন না, কারণ ফুটবল গোলের খেলা, যদি কোনো দল গোল দিয়ে এগিয়ে যায় এবং সে লিড কন্টিনিউ করে সেক্ষেত্রে কিন্তু 3 পয়েন্ট হাতছাড়া হতেই পারে। তো সেই ক্ষেত্রে রেজওয়ান, দু দলেরই আত্মবিশ্বাস রয়েছে। বাংলাদেশ দলটা বলতে হবে যে কিছুটা হলেও এগিয়ে আছে, কিন্তু হামজার জন্য, কারণ বাংলাদেশের সবচেয়ে হাই ভোল্টেজ, দুঃখিত সবচেয়ে হাই প্রোফাইল প্লেয়ার আসলে। তো সেক্ষেত্রে বাংলাদেশ দলও কনফিডেন্ট এবং ভারত সুনীল ছেত্রীকে ফিরিয়েছে, তাদের লিজেন্ড প্লেয়ার, তাদের সর্বোচ্চ গোল স্কোরার এবং ওয়ার্ল্ডে একটি প্লেয়ারদের মধ্যে 3rd বেস্ট গোল স্কোরার তিনি। তাদের সেক্ষেত্রে বাড়তি আত্মবিশ্বাস রয়েছে এবং সম্ভবত তারা মালদ্বীপকে হারিয়েছে এখানকার ভেন্যুতে। তো সুতরাং রেজওয়ান, কালকের ম্যাচটি ঘিরে কিন্তু জমজমাট লড়াই প্রত্যাশা করা হচ্ছে এবং দু দেশই কনফিডেন্ট যে 3 পয়েন্টের জন্য। ধন্যবাদ আপনাকে ফয়জুল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। র্যাঙ্কিং কোনো ম্যাটার হবে না, র্যাঙ্কিংয়ের ডিফারেন্স বিশাল। সুনীল ছেত্রীকে আটকানোর দায়িত্বটা কি হামজার পড়বে? হামজা যদিও ডিফেন্সে খেলবে নাকি মিডফিল্ডে খেলবে আমরা এখনো শিওর না। আপনার কি মনে হয় যে সুনীল ছেত্রী সেই সুনীল ছেত্রী আছে কিনা, কিংবা হামজা এবং সুনীল ছেত্রীর লড়াইটা আসলে কেমন হবে? দেখেন, দুইজন দুই পজিশনে খেলে, একজন মিডফিল্ড খেলে, একজন স্ট্রাইকার খেলে। এখন আমরা যে ফুটবল এখন বর্তমান ফুটবলে খেলি, ম্যান মার্কিং ফুটবল খেলা হয় না, এখন হলো জোনাল মার্কিং হয়। আপনি যে প্লেয়ার যে জায়গায় যাবে ওটাতে তাকে মার্ক করা হয়। সবচেয়ে বেশি হলো সুনীল ছেত্রীর গতি কমেছে, বাট অভিজ্ঞতার দিক দিয়ে সে অনেক এখন ম্যাচের শেষের দিকে তার, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট হইতে পারে। আগের মতো, আগের সুনীল ছেত্রী এখন নাই, বাট সে লাস্ট ম্যাচেও গোল করেছে মালদ্বীপের সাথে, এবং লিগে মনে হয় সবচেয়ে ইন্ডিয়ানদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্কোরের সে আইএসএল 15 গোল অলমোস্ট করা। দ্যাটস ওয়াই তাকে ডাকা, সে ফর্মে, প্লাস 15 গোল করা, টিম গোল পাচ্ছে না ইন্ডিয়ান টিম, দ্যাটস ওয়াই তাকে ইন করা। সব কিছু মিলে আমি বলবো যে দুইজন দুই ক্যাটাগরির প্লেয়ার, দুইজন দুই ক্যাটাগরিতে খেলবে। আমাদের ডিফেন্ডারদের খুব সতর্ক থাকতে হবে, কারণ আমরা এইসব ম্যাচের সুযোগ যদি সুনীল পায়, 50-50 সুযোগ পায়, সে এটাকে 100 করবে। সে করে আসছে, সে 30-70 সুযোগও 100 করে ফেলছে। তাহলে আপনাকে ওই জায়গাটুকুতে খুবই কনসাল্ট এবং সবচেয়ে বেশি মানে সতর্ক থাকতে হবে যে এই জায়গায় কোনো সুযোগ দেওয়া যাবে না। এক কথায় যদি জানতে চাই যে আপনি এই ম্যাচটাকে কোন দিকে, কার পক্ষে এগিয়ে রাখবেন? আমি তো চাই বাংলাদেশ জিতুক, আমি চাই বাংলাদেশ জিতবে, আমার আশা। আমরা একটা ভালো ম্যাচ জিতে বাংলাদেশে আসতে পারি, এর জন্য শুভকামনা রইল টিমের জন্য। ধন্যবাদ আপনাকে মামুনুল ইসলাম। আমাদের সবার পক্ষ থেকে এই শুভকামনা বাংলাদেশ দলের জন্য। জিতে আসলে তো আসলে খুবই বড় অর্জন হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলে একটা নতুন পালে হাওয়া লাগবে। আমরা সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।